শ্রোতা, শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন। দেখতে দেখতে অনুষ্ঠানটির 4টি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছি, কিন্তু এই পর্বগুলোর ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, সমালোচনা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে পারিনি। কারণটি হলো, প্রথম 4টি পর্ব আমি দেশের বাইরে ছিলাম সময় রেকর্ড করেছিলাম একবারে, যার জন্য এই 4টি পর্বে আপনাদের মতামতের কোনো উত্তর দিতে পারিনি। আজ 2 মাস হলো আমার অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। এ কদিনে আমার ফেসবুক পেজ আর ইউটিউবে প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেছেন আপনারা, আমাকে করেছেন অনুপ্রাণিত। সবচেয়ে ভালো লেগেছে, প্রচুর অচেনা মানুষ এ কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আমি জানি এই ধরনের একটি অনুষ্ঠান রাতারাতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। একটি শিশু জন্ম নেবার পর প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। আমি এও জানি আমার প্রমাণিত অপ্রমাণিত অনুষ্ঠানটি একদিন তার শৈশব কৈশোর কাটিয়ে পরিপূর্ণতা লাভ করবে, আর সেটি হবে আপনাদেরই সহযোগিতায়। আজকের বিষয় হলো দ্বিতীয় বিবাহের অনুমতি প্রসঙ্গে। আমরা সবাই জানি বাংলাদেশের আইনে কোনো মুসলিম পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চাইলে অনুমতি নিতে হয়। প্রচলিত ধারণা হলো প্রথম স্ত্রীর কাছে এ অনুমতি নিতে হয়, মানে প্রথম স্ত্রী অনুমতি দিলেই নির্দ্বিধায় দ্বিতীয় বিয়ে করা যায়। আমাদের এ জানাটা কি সঠিক? এ বিষয়েই আজকের আলোচনা। আমাদের আজকের গল্পের নায়িকা সুফিয়া। প্রায় বছর 45 হবে তার বয়স। ভালোই চলছিল স্বামী তোফাজ্জলের সাথে তার সংসার। তাদের ঘরে 10 বছর আর 8 বছরের 2টি সন্তানও আছে। কিন্তু এখন তোফাজ্জল চায় আরও একটি বিয়ে করতে। সে জানে এ বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী সুফিয়ার অনুমতি প্রয়োজন। তোফাজ্জল সুফিয়ার দুর্বল মুহূর্তের অপেক্ষায় থাকে। একটা সময় সে সুফিয়ার কাছে অনুমতিটা নিয়েই নেয়, আর সুফিয়া ভাবে, কত স্বামী তো অনুমতি না নিয়ে কত কিছু করছে, তার স্বামী তো অন্তত তার অনুমতিটুকু নিয়েছে। ব্যাস, দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তোফাজ্জলের চেহারা পাল্টাতে থাকে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শহরে বসবাস করতে থাকে তোফাজ্জল। চরম অবহেলায়, অভাব অনটনে দিন কাটতে থাকে সুফিয়া আর তাদের 2 সন্তানের। সুফিয়ার এক আত্মীয় নতুন আইনজীবী হয়েছেন। তিনি একদিন সুফিয়ার কাছে দ্বিতীয় বিবাহের কথাটি জানতে পারেন। সুফিয়া জানায় সেই তার স্বামীকে অনুমতি দিয়েছিল দ্বিতীয় বিয়ে করার জন্য, কিন্তু তার স্বামী যে এভাবে পাল্টে যাবে সে চিন্তাও করেনি। নতুন আইনজীবী বয়সে নবীন হলেও তার আইনের ধারণাটি স্বচ্ছ। তিনি জানেন যে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহের বিষয়টি সমাজে প্রচলিত একটি ভ্রান্ত ধারণা মাত্র। আসলে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি বা অবগতিতে এ বিয়ে করতে হয়। প্রথম স্ত্রীর অনুমতি কোনো পূর্ব শর্ত নয়। উকিল নোটিশ করেন বিজ্ঞ আইনজীবী, চেষ্টা করেন আপোষ মীমাংসার, কোনো কাজ হয় না। অগত্যা মামলা করে সুফিয়া। বিচারে দেখা যায় স্বামী তোফাজ্জল আরবিট্রেশন কাউন্সিল অর্থাৎ সালিসি পরিষদের চেয়ারম্যানকে কোনো নোটিশ করেনি, আর এই পরিষদকে না জানিয়েই দ্বিতীয় বিয়েটি করেছে। আদালত তোফাজ্জলকে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 6-5 বিধি মতে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত করে। চলুন শ্রোতা, এই ঘটনার অপর পাশটি দেখে আসি। সুফিয়া আর তোফাজ্জলের 2টি সন্তান নিয়ে ভালোই চলছিল সংসার। হঠাৎ দুর্যোগ নেমে আসে সুফিয়ার জীবনে। হার্ট অ্যাটাক করে সুফিয়ার। বেঁচে যায়, কিন্তু বাকি জীবনটা পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াতে হবে তাকে। বছরখানেক আত্মীয় স্বজনের সাহায্যে সংসারটি চললেও দৈনন্দিন সাংসারিক জীবনযাপনে ছন্দপতন হতে থাকে। তোফাজ্জল না পারে তার ব্যবসা সামলাতে, না পারে তার সন্তানদের লালন পালন করতে, আর না পারে স্ত্রীকে দেখাশোনার কাজ। আত্মীয় স্বজনরা তোফাজ্জলকে আরও একটি বিয়ে করে সংসারের হাল ধরতে বলে। অসহায় সুফিয়া চোখের জল ফেলে আড়ালে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। একসময় তোফাজ্জল দ্বিতীয় বিবাহের অনুমতির জন্য আরবিট্রেশন কাউন্সিল মানে সালিসি পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন জানায়। সালিসি বোর্ড দেখে স্ত্রী সুফিয়া পঙ্গু, শয্যাশায়ী, 2টি নাবালক ছেলে মেয়ে, তোফাজ্জলের ব্যবসা সামলিয়ে সংসারে একটি অচল অবস্থা।
সবকিছু দেখে শুনে সালিশ বোর্ড তোফাজ্জলকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেয়। বিয়ে করে তোফাজ্জল। দ্বিতীয় স্ত্রী এসে হাল ধরে সংসারে। কঠিন বাস্তবকে মেনে নিয়ে চলে যাচ্ছিল সংসারটি। কিন্তু আশেপাশের লোকজনের তা ভালো লাগবে কেন? তারা সুফিয়াকে উত্তপ্ত করতে থাকে। আজকাল এভাবে দ্বিতীয় বিয়ে করা যায় না, এখন মেয়েদের পক্ষে অনেক আইন আছে, প্রয়োজনে তুমি কেন আইনের রাস্তায় হাঁটছ না? দিশেহারা সুফিয়া একদিন তার তরুণ আইনজীবী আত্মীয়কে ডেকে পাঠায়। সুফিয়া তাকে খুলে বলে সব কথা। তরুণ আইনজীবী সুফিয়াকে বুঝিয়ে বলে যে সমাজে একটি ভুল ধারণা আছে যে দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন, কিন্তু এ ধারণাটি ভুল। দ্বিতীয় বিয়ে করার মূল শর্ত হল স্বামীকে আরবিট্রেশন কাউন্সিলে আবেদন জানাতে হবে। আরবিট্রেশন কাউন্সিল দুপক্ষকে শুনে পারিপার্শ্বিক সকল বিষয় পর্যালোচনা করে স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে। প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি একেবারেই গৌণ একটি বিষয় মাত্র। শ্রোতা বন্ধুরা, আমি জানি না আমাদের সমাজে অহরহ যে ঘটনাটি ঘটে যাচ্ছে সে সম্পর্কে আমার আজকের আলোচনাটি আপনাদের কাজে আসবে কিনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই অন্ততপক্ষে একটি লাইক আর একটি শেয়ার করে ফেলুন। আপনার একটি লাইক আর একটি শেয়ারে উপকৃত হোক 1, 2, 3, 4 করে শত শত মানুষ। শ্রোতা বন্ধুরা, এ যাবৎ আমার 4টি এপিসোড যাবার পর আপনাদের কাছ থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি তার প্রত্যুত্তর দেবার জন্য আমি আমার অনুষ্ঠানটির কিছু রদবদল করেছি। এখন থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায় আমি আপনাদের সামনে হাজির হব। এক বৃহস্পতিবারে আমি আমার এপিসোডে একটি সমস্যা গল্পের মাধ্যমে সহজে আপনাদের বোঝাতে চেষ্টা করব যে কেন একই ঘটনা হয় প্রমাণিত আর কেনই বা তা হয় অপ্রমাণিত। এই গোলকধাঁধার শেষে থাকবে আমার কর্মজীবনের একটি গল্প। আর তারপরের বৃহস্পতিবার ঠিক একই সময়ে মানে রাত 9টায় আপনাদের সাথে আমি কেবলমাত্র গল্প করব। এই গল্পে থাকবে আপনাদের ভালো লাগা মন্দ লাগা পরামর্শ, প্রশ্নের উত্তর। এভাবে আমার আপনার মেলবন্ধনে নিশ্চয়ই আরও প্রাণবন্ত হয়ে উঠবে আমার প্রমাণিত অপ্রমাণিতর কথোপকথা। নতুন প্রস্তাবটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার যে কোনো কমেন্ট আমার এই প্রমাণিত অপ্রমাণিত পুঁতির মালা এক একটি মণিমুক্ত। চলে আসি নিজের গল্পে। মাত্র 9 মাসের ওকালতি জীবনের গল্পই আজও শেষ করতে পারছি না। কিভাবে 41 বছরের জজিয়তি জীবনের গল্প শেষ করব তাই ভাবছি। মাস্টার্স পরীক্ষার শেষে বাবা আমাকে নিয়ে গেলেন রাজশাহী কোর্টের সে সময়কার অন্যতম বিজ্ঞ আইনজীবী, রাজশাহী কোর্টের জিপি মানে সরকারি কৌশলী মকবুল হোসেন স্যারের চেম্বারে। আমি তো ওনার চেম্বারে ঢুকে গোল গোল চোখে চারদিকের বই দেখে চলেছি। সর্বনাশ, এত সব বই পড়তে হবে নাকি ওকালতি করতে হলে? বাবা আমাকে ওনার কাছে বুঝিয়ে দিয়েই নিশ্চিন্ত। এদিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি মক্কেল আসে, মক্কেল যায়, কি সব বলে। কেউ একটু নোট করে, মোহরি চাচা বলেন ভিতরে এসে দেখা করিয়া যায়। সব কিছু চলে যায় আমার মাথার উপর দিয়ে। এদিকে আমি তখন কঠিন আলসার থেকে মাত্র সুস্থ হয়ে উঠেছি। আমার সাথে গলা ভাত, পেঁপে সিদ্ধ আর ফ্লাক্সে দুধ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ফিরে এ খাবারই আমার সম্বল, মাঝে মধ্যে একাত্র অনিয়ম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী শহরে সিনিয়রের চেম্বার অনেক দূর হওয়ায় আমি সন্ধ্যায় ওনার চেম্বারে যেতে পারতাম না। উনি আমাকে শুক্রবার করে সকাল সকাল চেম্বারে যেতে বললেন, অন্যান্য সময় কোর্টে। তো আমি এক শুক্রবারে ওনার চেম্বারে বসে আছি, অন্যান্য জুনিয়ররা তখনও আসেননি। হঠাৎ করে সিনিয়র বললেন, তুমি এসো, ডিকটেশন নাও। আমি কিছু বুঝে না ওঠার আগেই উনি বলতে শুরু করে দিলেন। আমি চূড়ান্ত মনোযোগ দিয়ে ওনার বলা শব্দগুলো বুঝতে চেষ্টা করছি আর লিখছি। সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের একজন শিক্ষক বসেছিলেন। ওনারই একটি ইনজাংশনের মামলা ছিল। আমি ডিকটেশন নেবার পর স্যার সেখানে কলম দিয়ে কিছু কারেকশন করে মোহরি চাচাকে বললেন টাইপ শেষে দেখাতে, আর বললেন ওকালতনামায় আমার সই নিয়ে নিতে। আমি দুপুরে বাড়ি ফেরার সময় মোহরি চাচা আমার হাতে 700 টাকা দিলেন। আমি তো অবাক, হতবাক, হতচকিত। এ কিসের টাকা? মোহরি চাচা বললেন, এই টাকাটা এই মামলায় আপনার জুনিয়র ফিস।
এ সময়টা 1980 সনে। তখন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারদের স্কেল 750 টাকা দিয়ে শুরু হতো। আমি বাড়ি ফিরে বাবাকে বললাম। বাবা দেখি মুচকি হাসছেন। আমি বললাম, কি ব্যাপার, হাসছো কেন? বাবা বললেন, ওই প্রফেসর সাহেব নাকি বাড়ি ফিরে এসে বাবাকে বলেছেন, আপনার মেয়ে তো দারুণ কাজ শিখেছে। আমি তো উকিল সাহেবের ইংরেজি কথা অর্ধেকই বুঝতে পারছিলাম না। আপনার মেয়ে দেখলাম ঠিকই ডিকটেশন নিয়ে ফেলল। তবে এটা ঠিক, স্যারের তখন 2-3টি দাঁত ছিল না। একে তো আইনের শক্ত ভাষা, তার উপর দাঁতের ফাঁক দিয়ে শব্দ বের হয়ে যাওয়ার পর যেটুকু বুঝেছিলাম লিখেছিলাম, যার মূল্য 700 টাকা। এটাই আমার প্রথম ফিস। এর আগে প্রতিদিন কোর্টে সিনিয়র আমার যাতায়াত বাবদ 100, কখনো 200 টাকা দিতেন। একদিন সিনিয়রের চোখে পড়ে গেল আমার দুধের ফ্লাক্স। উনি বললেন, কাল থেকে তুমি আর দুধ আনবে না। এরপর থেকে ওনার চেম্বারে, অফিসে, ওনার বাড়ির গরুর দুধই ছিল আমার বরাদ্দ। শ্রোতা বন্ধুরা, আমার ওকালতি জীবনের গল্প আজ এ পর্যন্ত। সামনের এপিসোডে শেষটুকু বলবো আশা রাখি। নিশ্চয়ই শুনবেন আপনারা। আর বিশেষ করে যেসব নারী অ্যাডভোকেটরা যারা এই ওকালতি জীবনে প্রথম ঢুকছেন, তারা কিন্তু অবশ্যই শুনবেন। আজ থেকে 45 বছর আগে রাজশাহী শহরে একটি 25 বছরের মেয়ে যখন একাকী এ যুদ্ধের পথ পাড়ি দেয়, তখন সে পথ শুধুই ফুলের পাপড়ি দিয়ে ছড়ানো হবে, তা কি সম্ভব? সুপ্রিয় শ্রোতা, এরপরে বৃহস্পতিবার রাত 9টায় শুধুই গল্প করব আপনাদের সাথে। এই গল্পের সাথে থাকবে একটি চমক। অপেক্ষা করুন, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় দেখা হবে। আজ এ পর্যন্ত। ভালো লাগা, মন্দ লাগা, প্রশ্ন, পরামর্শ সবকিছু জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন এভাবেই আপনাদের হাত ধরে প্রমাণিত অপ্রমাণিত পৌঁছে যাক তার অভীষ্ট লক্ষ্যে। ধন্যবাদ। শুভরাত্রি।